আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, একটা অম্লীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে, একটা ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে, সেগুলো আমরা খুব সুন্দরভাবে খুব ইন্টারেস্টিংলি ভেঙে ভেঙে দেখছি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের বাফার দ্রবণ নিয়ে, তবে বাফার দ্রবণের পরবর্তী ধাপ। আজকের ক্লাস হচ্ছে আমাদের বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের উপর আমাদের লেকচার 14 অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের সর্বশেষ লেকচার। আজকের ক্লাস থেকে তুমি গত ক্লাসে বাফার দ্রবণ থেকে যা যা শিখেছো, অম্লীয় বাফার দ্রবণ কি, ক্ষারীয় বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণ কীভাবে গঠিত হয়, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল যা শিখেছো সেগুলোর প্রয়োগ শিখবে আজকে। আমরা জানি বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। পিএইচ মানের যে চেঞ্জ হয় না, পিএইচ আছে তো, পিএইচ যে চেঞ্জ হয় না, অপরিবর্তিত যে পিএইচ, ওই পিএইচ মানটা আমরা আজকে নির্ণয় করা শিখব। প্রত্যেকটা বাফার দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ থাকে, ওই পিএইচ নির্ণয় করা ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। ঠিক আছে, বাফার দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ থাকে। একটা দ্রবণ যদি বাফার দ্রবণ হয়, ওই নির্দিষ্ট দ্রবণটার পিএইচ থাকে। প্রত্যেকটা বাফার দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ থাকে, ওই পিএইচটা চেঞ্জ হয় না। যখন আমি অল্প পরিমাণে অ্যাসিড যোগ করব, অল্প পরিমাণ ক্ষার যোগ করব, ওই পিএইচটা চেঞ্জ হয় না। ওই বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের একটা ফর্মুলা আছে। একজন বিজ্ঞানী একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন, একটা সূত্র আবিষ্কার করেছিলেন। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা হয় হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণের সাহায্যে। হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা হয়। ঠিক আছে, হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটা কি এখন বুঝতে হবে না, এখন শুধু দেখবা সবাই। হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটা আমার বাফার দ্রবণ ভেদে ভ্যারি করে। আমার অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ, এই দুইটা টার্মের উপর আমার বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের যে সমীকরণ, হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের উপর ভিত্তি করে ভ্যারি করে, চেঞ্জ হয়। ঠিক আছে, হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, যদি আমি অম্লীয় বাফার দ্রবণ নিয়ে চিন্তা করি, তখন আমার হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটা হচ্ছে পিএইচ, মানে বাফার দ্রবণের পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। প্লিজ বোঝাবুঝি বাদ, কোনো প্রশ্ন করবে না, দেখে থাকো। ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমার পিএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে, বাফার দ্রবণ, একটা ক্ষারীয় দ্রবণের কিন্তু পিএইচ থাকে না, পিওএইচ থাকে। ঠিক আছে, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ থাকবে না, পিওএইচ থাকবে। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 থেকে সূত্র পেলে পিএইচ বের করা যায়। ঠিক আছে, ক্ষারীয় বাফার দ্রবণের পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, কোনো কোশ্চেন প্লিজ প্লিজ বুঝতে হবে না। গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে সূত্রকে একটু পরিবর্তন করা হয়। পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট বাই এন এসেট, এই সূত্র দিয়ে সমাধান করা সহজ। ঠিক আছে, ওকে, এটুকু, এটা প্রেজেন্টেশন পড়লাম, জাস্ট আজকের ক্লাসের প্রেজেন্টেশন এটাই। এখন আমরা এই প্রেজেন্টেশনের ব্যাখ্যায় চলে যাব। এই বাফার দ্রবণ থেকে, আজকের ক্লাস থেকে লিখিত রাখতে পারো, পরীক্ষায় একটা সৃজনশীল যা আসবে, অম্ল, ক্ষারক, লবণ থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা 80%। ওই 80% থেকে যদি তুমি পেয়ে যাও ঘতে পিএইচ ও বাফার দ্রবণ থেকে একটা সৃজনশীল হয় বেশিরভাগ, তুমি ঘতে আজকের ক্লাস থেকে ম্যাথ পাবে ইনশাল্লাহ। বেশি আসে, এটা ফিক্সড আসে বেশিরভাগ। ঠিক আছে, তাহলে আমরা তার আলোচনায় চলে যাই। হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটা হচ্ছে, হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা।
অর্থাৎ আমি যদি একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে চাই আমাকে হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণের সাহায্য নিতে হবে। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার সল্ট কি অ্যাসিড কি? আমি যদি অম্লীয় বাফার দ্রবণ নিয়ে চিন্তা করি, আমার অম্লীয় বাফার দ্রবণ একটা দুর্বল অ্যাসিড নিয়ে গঠিত, ওই দুর্বল অ্যাসিডের লবণ নিয়ে গঠিত। আমি যদি একটা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে চাই আমাকে লগ সল্ট, ওই যে একটা বাফার দ্রবণ দুর্বল অ্যাসিডের লবণ, ওই দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা, ওই দুর্বল অ্যাসিডের লবণের ঘনমাত্রার অনুপাতকে লগ করতে হবে। নো কোয়েশ্চেন প্লিজ। একটা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর জন্য হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা কিভাবে গঠিত? সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ। আমি যখন পিএইচ পড়াইছিলাম আমি বলছিলাম পিএইচ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মানে হচ্ছে পিএইচ। ঠিক আছে, যদি বলি পিকেএ মানে কি? বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে পিকেএ বলে। ঠিক আছে, ওই যে বিয়োজন ধ্রুবক, অম্লের বিয়োজন ধ্রুবক, ক্ষারকের বিয়োজন ধ্রুবক, এই কারণে পড়াইছিলাম, কাজে লাগবে। বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদমকে পিকেএ বলে। এই পিকেএ মানে এটা। অর্থাৎ যদি বাফার দ্রবণের পিএইচ আমি নির্ণয় করতে চাই আমাকে পিকেএ সূত্র নিয়ে প্লিজ কোনো কোয়েশ্চেন করবো না, উত্তর আমি সব বলবো। পিকেএ করতে হবে। কিভাবে প্রশ্ন আসবে এটা পরে, জাস্ট আমার কথা শুনে থাকো। পিকেএ প্লাস লগ দুর্বল অ্যাসিড যেটা নিচ্ছি একটা বাফার দ্রবণ তৈরির জন্য, দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড বাই উপরে ওই অ্যাসিডের লবণের ঘনমাত্রা। অর্থাৎ একটা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। সল্ট হচ্ছে ওই সল্ট, দুর্বল অ্যাসিডের একটা লবণ, অ্যাসিড হচ্ছে ওই দুর্বল অ্যাসিড যেটা নিয়ে আমি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করেছি, সেটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। ঠিক আছে, এখন যদি আমি ক্ষারীয় বাফার দ্রবণের জন্য হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা একটু দেখাতে চাই। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ থাকে না, পিওএইচ থাকে। পিওএইচ ইকুয়াল টু পিকেবি। ক্ষারীয় বাফার দ্রবণ মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক। আমরা বিয়োজন ধ্রুবকের উপর একটা ক্লাস করেছিলাম। বিয়োজন ধ্রুবক দুই প্রকার, একটা বিয়োজন ধ্রুবক মানে বিয়োজন মাত্রার একটা ধ্রুবক। ঠিক আছে, বিয়োজন ধ্রুবক অম্লের বিয়োজন ধ্রুবক হতে পারে, ক্ষারকের বিয়োজন ধ্রুবক হতে পারে। যদি আমি অম্লীয় বাফার দ্রবণ নিয়ে চিন্তা করি আমাকে পিকেএ করতে হবে, অম্লের বিয়োজন ধ্রুবক দিতে হবে। যদি আমি ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে চিন্তা করি আমাকে পিকেবি দিতে হবে, ক্ষারকের বিয়োজন ধ্রুবক দিতে হবে। পিওএইচ ক্ষারীয় দ্রবণের পিএইচ থাকে না, পিওএইচ থাকে। পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ দুর্বল ক্ষার নিতে হয় না ক্ষারীয় বাফার দ্রবণের জন্য, তাহলে ওই দুর্বল ক্ষারের ঘনমাত্রা, ওই দুর্বল ক্ষারের লবণের ঘনমাত্রা। অর্থাৎ পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, যেখানে পিকেবি মানে মাইনাস লগ কেবি, কেবি মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক, প্লাস লগ সল্ট। একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরির জন্য আমাকে দুর্বল ক্ষার নিতে হয়, ওই দুর্বল ক্ষারের লবণ নিতে হয়, দুর্বল ক্ষারের লবণের ঘনমাত্রা দুর্বল ক্ষারের ঘনমাত্রার অনুপাত করে লগ করতে হবে, প্লাস পিকেবি করতে হবে, যদি করে আমি পিওএইচ পাবো। ঠিক আছে, এটা হচ্ছে বাফার দ্রবণের অম্লীয় এবং ক্ষারীয় দুই ক্ষেত্রে হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণের প্রয়োগটা, কিভাবে আমরা সূত্রটা ইউজ করব। এখন তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিব, আমি করব সব প্রশ্ন। আমি জানি তোমাদের মনে কি কি প্রশ্ন আছে, কোনো প্রশ্ন করা যাবে না, প্লিজ প্লিজ, নেভার নেভার, ইটস এ রিকোয়েস্ট। শুধু দেখে থাকো। তোমাদের একটা প্রশ্ন, স্যার বুঝলাম বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা হয় হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণের সাহায্যে। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। বুঝলাম, আপনার কথা মানলাম। এখন স্যার এই সূত্রটার কোনো ভিত্তি আছে, এই সূত্রটা যে সঠিক কোনো প্রমাণ আছে, এই সূত্রটার কোনো প্রতিপাদন আছে, এই সূত্রটার কোনো প্রমাণ আছে, হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা কিভাবে গঠিত আমাকে একটু দেখান না স্যার।
আমাকে একটু করে দেখান না স্যার, হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা কেন, এটা কেন পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, কেন পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস, কেন স্যার, কীভাবে আসছে, কোত্থেকে আসছে, একটু বলেন না স্যার। ঠিক আছে, তো হ্যান্ডারসন হ্যাসেলবাগ হচ্ছেন একজন বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত রসায়নবিদ। ঠিক আছে, এই যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে গিয়ে, এই সূত্রটা বিল্ড আপ করতে গিয়ে আর কি, উনি প্রচুর গবেষণা করছে। হ্যাঁ, গবেষণা করে কাটাকাটি করে এখানে লগ এনে এটা এনে সেটা এনে করে উনি একটা সূত্র বিল্ড আপ করছেন, যেটা হচ্ছেন হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। বিখ্যাত বিজ্ঞানী না, বিখ্যাত বিজ্ঞানী গবেষণা করে সূত্র আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, ওই সূত্র নিয়ে আমাদের আর গবেষণার কোনো প্রয়োজন আছে? তুমি আমাকে একটা কথা বলো, এই বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করছেন বিজ্ঞানী হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ, যেটা সর্বজন বিদিত। গবেষণা উনি করে ফেলছে না? উনি গবেষণা করে এটা প্রমাণ করে ফেলছে না যে এটাই হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। এখন এই সূত্র নিয়ে আমাদের আর কোনো গবেষণার প্রয়োজন আছে কিনা? নাই। হ্যান্ডারসন হ্যাসেলবাগ একজন বিখ্যাত বিজ্ঞানী, ওনার উপরে বিশ্বাস রেখে উনি প্রমাণ করছে না, উনি প্রমাণ করছে এটা সঠিক মনে রেখে এই সূত্রটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলো, মুখস্থ করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, এখন এই যে স্যার একটু বলেন এটা কিভাবে আসছে, আমাকে প্রতিপাদন করে দেখান। প্রতিপাদন দিয়ে তুমি কি করবা? পরীক্ষায় তো প্রতিপাদন আসবে না। কলেজে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় নিয়ে 5টা ক্লাস খেয়ে ফেলবে, 5টা ক্লাস খেয়ে ফেলবে। কিভাবে? এইটা প্রমাণে 1 ক্লাস, এইটা প্রমাণে 1 ক্লাস। প্রতিপাদন দিয়ে তুমি কি করবে? কলেজের ক্লাস এজন্য ভালো লাগে না। কলেজে স্যার এসে আজকে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় নিয়ে আলোচনা করব। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা হয় হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণের সাহায্যে। হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা কিভাবে আসে আমরা একটু দেখব। সবাই খাতা নাও, কলম নাও, আমার সাথে সাথে আসো। আজকের ক্লাসে আমরা শুধু অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্রটা দেখব, হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। আগামী ক্লাসে আমরা ক্ষারীয় বাফার দ্রবণের আলোচনা করব। আসো আমার সাথে সাথে কাজ করো। এখানে আমরা হাইড্রোজেন আয়ন আনতে পারি, এখানে আমরা এই যে সল্ট আনতে পারি, এখানে লগ আনতে পারি, এখানে এটা আনতে পারি, এখানে গুণ করতে পারি, এখানে ভাগ করতে পারি। তোমরাও ক্লাস করো, করতে 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 ক্লাস শেষ, ক্লাস একটা চলে গেল, স্যার কি পড়লাম কি পড়লাম কি পড়লাম কি পড়লাম। পরবর্তী ক্লাস আমরা আজকে ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব। আজকে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। অম্লীয় ক্ষারীয় এটা সূত্র, এটা আমরা এখানে এটা আনতে পারি, এটা আনতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। সাথে সাথে করো, সাথে সাথে করো, খাতায় লেখো। করতে 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 ক্লাস শেষ। বাফার দ্রবণ, বাফার দ্রবণ কি সেটাই বুঝো নাই, অতটা 2টা ক্লাস শেষ। কোনো দরকার নেই। এই গবেষণাগুলো হ্যান্ডারসন হ্যাসেলবাগ করে ফেলছে। উনাদের সূত্র নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের কাজ। তুমি যদি বিজ্ঞানী হয়ে থাকো তাহলে বলতে পারো, স্যার আমি বিশিষ্ট রসায়নবিদ অমুক, আমি ভিত্তিহীন কোনো সূত্র নিয়ে কাজ করি না, আমি একটু প্রমাণ করে দেখব হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা শুদ্ধ কিনা, আমি প্রতিপাদন করে দেখব। প্রতিপাদন ছাড়া আমি কোনো সূত্র করি না, কারণ আমি ভিত্তিহীন কোনো কাজ করি না। আমাকে আগে প্রমাণ দেখতে হবে এই সূত্রটা সঠিক কিনা। প্রমাণ করে দেখে দেখবো যে এটা যদি ঠিক, তাহলে এটা দিয়ে আমি ম্যাথ করবো। ওটা আমাদের কোনো দরকার। আমরা তো বিশ্বাস করে ফেলছি, আমরা বিশ্বাস করলাম যে হ্যান্ডারসন হ্যাসেলবাগ একজন বিখ্যাত বিজ্ঞানী। উনি প্রমাণ করছে, প্রমাণ করে করে দেখছে, সঠিক প্রমাণিত হয়েছে বলে তো বইতে আসছে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিলেন, পরবর্তীতে বোর আর একটা মডেল দিয়ে বলতেছেন রাদারফোর্ডের এই ভুল আছে। তাহলে বিজ্ঞানের ভুল বিজ্ঞানী ধরছে, আমরা ধরলে। আমি যদি বলি এখন হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা ভুল, এটাকে কেউ গ্রহণ করবে? এই মিয়া তুমি কোন বিজ্ঞানী হয়েছে, ও তো বড় বিজ্ঞানের ভুল ধরো, হবে না। তো আমরা যদি প্রমাণ করে ভুল বেরও করি, এটা সর্বজন বিদিত হবে না। ঠিক আছে, সো বিশ্বাস রেখে, হ্যান্ডারসন হ্যাসেলবাগ একজন বিখ্যাত বিজ্ঞানী, এটা মাথায় রেখে বিশ্বাস রেখে কাজ করে যাও। পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, বুঝাবুঝি বাদ, পারাপারি বাদ, ডাইরেক্ট মুখস্থ। পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, মুখস্থ মুখস্থ মুখস্থ। বুঝতে হবে না, হবে না, হবে না। যদি বোঝার চেষ্টা করো এই সূত্র, শেষ। স্যার কি পড়লাম কি পড়লাম কি পড়লাম, এটা বোঝা আমাদের কাজ নয় তো।
এটা আমাদের বোঝার দরকার নাই। তো যদি পরীক্ষায় লাগতো তাহলে করাতাম। এটাকে আমি পারি না? অবশ্যই পারে, কিন্তু আমি করাবো না। কারণ শুধু শুধু 2টা ক্লাস খেয়ে ফেলার কোনো দরকার নাই। ভিত্তিহীন একটা কাজ, যে কাজটা বিজ্ঞানীদের করার দরকার, এটা আমাদের করার কোনো দরকার নাই। তো কলেজের ক্লাস এরকম। আমাকে একজন কমেন্ট করছে, স্যার আমাদের কলেজে বলছে রাসায়নিক পরিবর্তনে 40টা ক্লাস লাগে, আপনি 14টা ক্লাসে কিভাবে কভার করবেন? আমি বলছি ঠিক আছে, বাবার জীবনে আমি করাচ্ছি 2 ক্লাসে, কলেজে করাবে 7 ক্লাসে। রাসায়নিক সাম্যাবস্থা আমি করেছি 5 ক্লাসে সব টপিক, কলেজে করাবে 20 ক্লাসে। কোনো দরকার আছে? দরকার নেই। এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ঠিক আছে, ওনারা বিখ্যাত বিজ্ঞানী, ওনারা এগুলো প্রমাণ করেছে দিছে। যদি আরেকজন বিজ্ঞানী এসে যদি কোনো ভুল ধরার চেষ্টা করে, উনি প্রতিবেদন করে দেখবে। তুমি প্রতিবেদন করবা করে এটা আসবে আর কি। তো কি করবা? তুমি মনে করো প্রতিবেদন করলা, প্রতিবেদন করতে এটা আসবে আর কি। এটা ঠিক দেখবা যে এটা ঠিক করলে এটা ঠিক আসবে। তো এটা দিয়ে কি করবা? এটা সঠিক ধরে বিশ্বাস রেখে ম্যাথ করে যাও, তাহলে আগাতে পারবে। এত বাড়াবাড়ি বেশি বুঝাবুঝির দরকার নেই। বেশি বুঝাবুঝি করতে গিয়ে শয়তান, এই যে শয়তান আগে ইবলিশ আর কি, ও আল্লাহর প্রিয় একজন ফেরেশতা ছিল, জিন ছিল। বেশি বুঝাবুঝি করতে গিয়ে আল্লাহ বলছে আদমকে সেজদা করো। তাহলে ও যখন যুক্তির আস্তর নিয়েছে, বেশি বুঝাবুঝি করতে গেছে, আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আল্লাহর সাথে একটু বোঝাবুঝি যুক্তিতে গেছে, অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছে। সো আমাদের এতে কিছুর দরকার নেই। কথা হচ্ছে শয়তান হচ্ছে আল্লাহ বলছে মানে এটা করতে হবে, এখানে আর কোনো যুক্তির দরকার নেই। ঠিক আছে, ইসলাম শব্দের অর্থ শান্তি, ইমান অর্থ বিশ্বাস। ইমান অর্থ কি যুক্তি নাকি? আল্লাহ আছে এটা কোনো প্রমাণ লাগবে তোমাদের? আর আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আল্লাহ বলে একজন আছে। আমাদের ধর্মের ইমান শব্দের অর্থ বিশ্বাস, যুক্তি নয়। আমরা অন্ধ বিশ্বাস করে বলছি আল্লাহ আছে, আমাকে আর যে যাই বলুক আল্লাহ নাই, কারণ বিশ্বাস করবো না। আমার কোনো যুক্তিরও দরকার নেই, কিছুর দরকার নেই, কারণ আমি বিশ্বাস করছি। ইমানের প্রথম ইসলামের প্রথম ভিত্তি ইমান। ইমানের অর্থ বিশ্বাস, যুক্তি নয়, বুঝাবুঝি নয়। বাফার যৌবনের পিএইচ নির্ণয়ের প্রথম ভিত্তি হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ। বিশ্বাস করে ফেলো। বেশি যুক্তি বুঝাবুঝি করবা, শয়তানের মতো বিপথে চলে যাবা। কথা ক্লিয়ার? বেশি বুঝাবুঝির দরকার, যাবা গবেষণা করতে কাজ আসলটা হবে না। পরীক্ষার হলে গিয়ে ধরা খাবা, স্যার কি পড়ছি, স্যার বাফার দ্রবণ আমি এটা করছি ওটা করছি, এখন কি করব? দরকার নেই। কথা বেশি বলার দরকার নেই, মুখস্থ করার ট্রাই করো। আমি এখন কাজে আসবো। বেশি বুঝাবুঝি করতে গেলে ফরত যাবা, ফরত গেলে শেষ। তাহলে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য নাকি প্রতিপাদন দেখতে হবে? কোনো দরকার নেই। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ফর্মুলা আজকে আমরা শিখব, সেটা হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ। হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ হচ্ছে পিএইচ = PK প্লাস লগ সল্ট বাই এস। এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। পিওএইচ কলেজের ক্লাস আমাদের এই জন্যই ভালো লাগে না, এই জন্য আমাদের কলেজে যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, পিওএইচ = PKB প্লাস লগ সল্ট বাই বেস। কলেজের টিচাররা বেশি জানে বিধায়, অনেক হাইলি কোয়ালিফাইড বিধায় ওনারা মনে করে এটা তোমারও জানা প্রয়োজন, ওদের এটা তোমার জানা প্রয়োজন নয়। এই বাফার দ্রবণের পিএইচ তোমার জানা প্রয়োজন নয়, কিন্তু কলেজের টিচাররা হাইলি কোয়ালিফাইড, ওনারা মনে করে তোমারও এটা জানা প্রয়োজন। পরীক্ষায় আসুক বা না আসুক, কলেজের ক্লাসে কোনোদিন কোনো শর্ট ট্রিক, কোনো চূড়া বুদ্ধি কখনো পাইছো? কোনো দিনও পাবে না, এটা নিয়ম। ঠিক আছে, আচ্ছা এটা এখন আমরা বাফার দ্রবণের পিএইচ যে নির্ণয় করব, সেটার জন্য আমাদেরকে ঘনমাত্রা জানতে হবে। দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা জানতে হবে, ওই অ্যাসিডের লবণের ঘনমাত্রা জানতে হবে। ওই মানটাকে লগ করে পিকে এর মান প্রশ্নে দেয়া থাকবে, তাহলে আমরা পিএইচ নির্ণয় করতে পারব। ঠিক আছে, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রেও সেম, আমাদেরকে মান দেওয়া থাকবে, পিএইচ আমরা নির্ণয় করতে পারবো। এখানে যারা এবারের পরীক্ষার্থী আছো, যারা বাফার দ্রবণ আগে পড়েছো, তারা অনেকেই হয়তো জানো যে এই ম্যাথগুলো করতে সবাই ভুল করে।
করতে গিয়ে তোমরা বুঝবা হ্যাঁ সব ঠিকঠাক করবা, কিন্তু করতে গেলে ভুল করবা, কারণ তোমাদেরকে ভুল না করাটা প্র্যাকটিস করানো হয় নাই। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে সেম পড়া বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ, এই সূত্র দিয়ে এই জিনিসগুলো করাবো, কিন্তু দেখবে ক্লাস শেষে তোমাদের ভুলটা হবে না। আমি তোমাদেরকে ভুল না করার ওয়েটা দেখিয়ে দেব। এতদিন করতে ঠিকভাবে করতে, কোনো ভুল ওয়েতে করতে না। কোনো টিচারকে আমি দোষারোপ করব না, কারণ নিয়ম এটাই, কিন্তু সেভাবে করে তোমরা ভুল করে গেছো। তা আজকে আমি চেষ্টা করব এমন একটা ট্রিক তোমাদেরকে শেখাতে, যেটার মাধ্যমে তুমি চাইলে বাফার দ্রবণের ম্যাথ ভুল করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে আমি এখানে একটা কথা লিখছি, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র কিন্তু মূল হতো কিন্তু এটা, এই দুইটাই হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ, পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এটা হচ্ছে মূল হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ। কিন্তু আমি আগে কথা বলে ফেলতেছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আমরা যদি হুবহু এই সূত্র ইউজ করতে যাই, আমাদের হিসাবটা কঠিন হয়ে যাবে, ম্যাথটা ভুল হওয়ার একটা চান্স আছে। আমি কি বললাম, করলে বুঝবে যে যারা আগে করছো অনেক ঝামেলায় পড়তে হয় এই বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে গিয়ে। ঠিক আছে, তো আমরা যদি হুবহু এটা দিয়ে মানে ঘনমাত্রার অনুপাত দিয়ে ম্যাথটা করতে যাই, আমরা সমস্যায় পড়ব, আমাদের ভুল হওয়ার একটা সুযোগ থাকবে। ঠিক আছে, এই হিসাবটা সহজ করার জন্য, ম্যাথমেটিক্যাল টার্মের ইকুয়েশনটা সলভ করার জন্য, সহজে করার জন্য সূত্রটাকে আমরা আরেকটু আপডেটেড করব। আপডেটেড সূত্রটা কি? পিএইচ ইকুয়াল টু pKa লগ, এখানে লগটা দিই নাই আমি, লগ এই যে এখানে ঘনমাত্রার অনুপাত না, এন সল্ট বাই অ্যাসিড, এখানে মোল সংখ্যার অনুপাত, এন সল্ট বাই এন অ্যাসিড। এটা হচ্ছে আপডেটেড সূত্র। এটা কীভাবে আসছে একটু দেখতে হবে। আমি এই সূত্রটাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম ঠিকভাবে করার সুবিধার্থে একটু আপডেট করব। আপডেট করে আপডেটেড সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করলে আমাদের প্রবলেমগুলো খুব সহজে সলভ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটাকে হিসাবের সুবিধার্থে, যাতে আমাদের ভুল না হয়, পরীক্ষায় যেন আমরা পারি, কখনো ভুল যেন না হয়, একটু আপডেট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমরা সূত্রটাকে এখন একটু আপডেট করার চেষ্টা করব। আমরা জানি হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন এই সূত্রটাকে আমরা একটু আপডেট করার ট্রাই করব। দেখো, একটা বাফার দ্রবণ সৃষ্টির কিছু কন্ডিশন আছে। আমি যদি একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই, আমাকে একটা দুর্বল অম্ল নিতে হবে, অর্থাৎ আমাকে ইথানোয়িক অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড নিতে হবে, ওই দুর্বল অ্যাসিডের একটা লবণ নিতে হবে। ঠিক আছে, আমি দুর্বল অ্যাসিড হিসেবে ইথানোয়িক অ্যাসিড নিলাম, ওই অ্যাসিডের একটা লবণ নিলাম অম্লীয় বাফার দ্রবণ সৃষ্টির উদ্দেশ্যে। শুধু নিলেই হবে না, ঠিক মতো নিতে হবে। একটা অম্লীয় বাফার দ্রবণ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যদি এই দুইটা কম্পাউন্ড মিলে একটি অম্লীয় বাফার দ্রবণ সৃষ্টি করতে চাই, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে সম আয়তনের সমপরিমাণ দুর্বল অ্যাসিডের লবণ নিতে হবে। অর্থাৎ এই দুইটা কম্পাউন্ড নিয়ে আমি যদি একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই, আমাকে এটা এনশিওর করা লাগবে আমি ইথানোয়িক অ্যাসিড যতটুকু নিচ্ছি, সোডিয়াম ইথানোয়েটও ততটুকু নিতে হবে। ঠিক আছে, আমি যদি ইথানোয়িক অ্যাসিড 10 ml নিই, 10 ml নিই, আমাকে সোডিয়াম ইথানোয়েটও 10 ml নিতে হবে। সম আয়তনের হতে হবে, সম আয়তনের হতে হবে।
অর্থাৎ আমি যদি দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ নিয়ে একটা বাফার দ্রবণ তৈরি করতে চাই, আমাকে এনশিওর করা লাগবে যে আমি ইথানোয়িক অ্যাসিড যতটুকু নিচ্ছি আমাকে সমপরিমাণ সোডিয়াম ইথানোয়েট নিতে হবে। আমি দুর্বল অ্যাসিড যতটুকু নিচ্ছি আমাকে সমপরিমাণ দুর্বল অ্যাসিডের লবণ নিতে হবে। একই টার্ম ক্ষারীয় বাফার দ্রবণ সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই আমাকে সমপরিমাণ দুর্বল ক্ষার এবং সমপরিমাণ ওই দুর্বল ক্ষারের লবণ নিতে হবে। অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ উভয় ক্ষেত্রে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের আয়তন এবং লবণের আয়তন সমান হতে হবে। আয়তন যদি সমান না হয় আমার বাফার দ্রবণ সৃষ্টি হবে না। ঠিক আছে, আমি একটা অম্লীয় বাফার দ্রবণ যদি তৈরি করতে চাই আমাকে এনশিওর করা লাগবে আমার ভি অ্যাসিড ইকুয়াল টু ভি সল্ট। মানে আমি যদি একটা বাফার দ্রবণ তৈরি করতে চাই আমাকে অ্যাসিডের আয়তন এবং লবণের আয়তন সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমি এখানে সল্ট বাই অ্যাসিডের রেশিওটা একটু কল্পনা করি। সল্ট বাই অ্যাসিডের রেশিওটা একটু দেখো, অনুপাতটা আমি লিখলাম সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এই রেশিওটা আমরা একটু কল্পনা করব, ইকুয়াল টু দিয়ে রেখে দাও। ঠিক আছে, দেখো আমরা জানি ঘনমাত্রাকে আমরা সি দিয়ে লিখতে পারি। সল্টের ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট অফ সল্ট দিয়েও লিখতে পারি বা সি সল্ট এভাবেও লিখতে পারি। ঠিক আছে, অ্যাসিডের ঘনমাত্রা এটাকে আমরা থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিড দিয়ে লিখতে পারি বা সি অ্যাসিড এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আমরা জানি ঘনমাত্রা সি ইকুয়াল টু এন বাই ভি। সি ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ একটা জিনিসের মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনমাত্রা পাবো। মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনমাত্রা পাবো। তাহলে যদি আমি সি সল্ট বের করতে চাই, সল্টের ঘনমাত্রা বের করতে চাই, আমাকে কি করতে হবে? এন সল্ট বাই ভি সল্ট করতে হবে। এন সল্ট বাই ভি সল্ট করতে হবে। সি অ্যাসিড যদি করতে চাই এন অ্যাসিড ডিভাইডেড বাই ভি অ্যাসিড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লবণের ঘনমাত্রা পাচ্ছি এন সল্ট বাই ভি সল্ট, অ্যাসিডের ঘনমাত্রা পাচ্ছি এন অ্যাসিড বাই ভি অ্যাসিড। ঠিক আছে, এবং আমরা জানি যে একটা বাফার দ্রবণের ক্ষেত্রে লবণ এবং অ্যাসিডের আয়তন পরস্পর সমান। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতে পারি ভি সল্ট ইকুয়াল টু, যদি ভি সল্ট হয় তাহলে আমরা এটাকে ভি ইকুয়াল টু ভি বলতে পারি না? দুইটাকেই ভি ধরলাম, দুইটাই সমান্তর, এই দুইটা সমান্তর। তাহলে এটা যদি ভি হয় এটাও ভি, তাহলে ভি সল্টের জায়গায় আমরা জাস্ট শুধু ভি লিখতে পারি। এন সল্টের জায়গায় মানে এই ভি অ্যাসিডের জায়গায় শুধু ভি লিখতে পারি। অর্থাৎ সি সল্টের আয়তন এন সল্ট ডিভাইডেড বাই ভি, কারণ এন সল্ট ইকুয়াল টু ভি ধরছি। সি অ্যাসিড ইকুয়াল টু এন অ্যাসিড ডিভাইডেড বাই ভি, কারণ ভি অ্যাসিড ইকুয়াল টু ভি, দুইটা যেহেতু সমান একটা জিনিস ধরা যায়। ঠিক আছে, এখন এই রেশিওটাতে আমরা বসাবো সল্টের ঘনমাত্রা সি সল্ট ইকুয়াল টু এন সল্ট ডিভাইডেড বাই ভি, বি সল্ট, কিন্তু বি ইকুয়াল টু ভি, দুইটা তো আয়তন সমান। প্রথমে বলছে একটা কথা। এরপর অ্যাসিডের জায়গায় আমি লিখতে পারি এন অ্যাসিড ডিভাইডেড বাই ভি। আমরা এই ভি ভি কেটে দিলে আলটিমেটলি কি থাকে? এন সল্ট ডিভাইডেড বাই এন অ্যাসিড। অর্থাৎ আমরা বলতে পারি বাফার দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রার যে অনুপাত, মোল সংখ্যার অনুপাত পরস্পর সমান। ঘনমাত্রার অনুপাত আর মোল সংখ্যার অনুপাত পরস্পর সমান। তাহলে এন সল্ট বাই অ্যাসিড, সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা এই জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমরা এটা মুছে দিয়ে এই জায়গায় এন সল্ট বাই এন অ্যাসিড লিখতে পারি। সূত্রটাকে একটু আপডেট করে আমরা সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রার অনুপাত না করে মোল সংখ্যার অনুপাতে নিয়ে গেলাম। এই সূত্র দিয়ে যদি, এই সূত্র ইউজ করে
যদি আমরা ম্যাথ করি আমাদের কখনোই ভুল হবে না। কীভাবে হবে না দেখবা, ঠিক আছে? তাহলে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সময় হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ ইউজ করব। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সুবিধার্থে আমরা সরাসরি এটা ইউজ করব না, আমরা সূত্রটাকে একটু আপডেট করব। আপডেট করে আমরা পাবো পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ n সল্ট বাই n অ্যাসিড। এটা হচ্ছে আমাদের আপডেটেড সূত্র। এই আপডেটেড সূত্র দিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি আমাদের ম্যাথগুলো খুব ইজিলি খুব সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। সবাই বুঝছো? এই আপডেটেড সূত্র নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই?